সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং সিলেবাস আর মার্কস ডিফিসিয়েন্টলি দেখে নিই। দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই তিনটি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু রয়েছে। এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে ভালোভাবে। এবার দেখো কী ধরনের তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের 10টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে, 10 থেকে 10 নম্বর, 1 নম্বর করে এগুলোর মান, ঠিক আছে। সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে 2টি, তারপরে 2টি যে অধ্যায় সেখান থেকে 4টি করে প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 2টি করে তোমাদের 6টা SAQ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। 6 নম্বর 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। এরপর হচ্ছে দেখো তোমাদের যে 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 4টি, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হয়তো প্রথম অধ্যায় থেকে 1টি, পরের 2টি অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকবে। 4 দুগুণে 8 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর মানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন থাকবে, 3টি, ঠিক আছে। 3টির মধ্যে যে কোনো 2টির উত্তর লিখতে হবে। এরপর 8 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে একটা, ঠিক আছে। 8 নম্বর 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে একটা করে, ঠিক আছে। সেখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 40 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে। সেখানে তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখন আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এই প্রশ্ন এবং উত্তরের PDFগুলো নিতে পারো। দেখো প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে নিম্ন বর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় রাজা মহারাজাদের, পৌরাণিক কাহিনীকে, অভিজাত সমাজকে, সাধারণ মানুষকে। তো নিম্ন বর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। অপশান ঘয়েরটা সঠিক উত্তর। 2 নম্বর দাগে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহরু। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান কয়েকটা হবে গান্ধীজি, ঠিক আছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা। 3 নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় মহারাষ্ট্রে, পাঞ্জাবে, বাংলায় না বিহারে। উত্তর লিখবে বাংলায়। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয়। 4 নম্বর বামা বোধিনী প্রকাশিত হয়েছিল দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক না মাসিক পত্রিকা হিসাবে। তো বামা বোধিনী প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসাবে। পরের প্রশ্ন 5 নম্বর নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং, মাইকেল মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখার্জি, কালীপ্রসন্ন সিংহ। তো নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর 6 নম্বর দাগে সতীদাহ বিরোধী আইন পাশ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। উত্তর এখানে এরপর রয়েছে 1857 খ্রিস্টাব্দে। তো সতীদাহ বিরোধী আইন পাশ হয় 1829 খ্রিস্টাব্দে। এরপর 7 নম্বর বিপ্লব শব্দটির অর্থ আন্দোলন, ক্ষণস্থায়ী সামাজিক পরিবর্তন, বিদ্রোহ। এরপর রয়েছে প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। তো বিপ্লব এই শব্দের অর্থ হচ্ছে প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। ওকে। 8 নম্বর থেকে রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন রংপুর বিদ্রোহে, চুয়ার বিদ্রোহে, কোল বিদ্রোহে না মুন্ডা বিদ্রোহে। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। পরের প্রশ্ন 9 নম্বর আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সেটা হচ্ছে ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ না সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরের প্রশ্ন 10 নম্বর নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন সিধু, কানু, বিরসা মুন্ডা, ভৈরব। উত্তর হচ্ছে বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন। বিভাগ খতে দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর দাগে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখককে। উত্তর লিখবে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া। ওকে, বইটির লেখক হচ্ছে বড়িয়া মজুমদার। এরপর 2 নম্বর হুতম প্যাঁচার নকশা কার লেখা। উত্তর হচ্ছে হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের লেখা। নিজের বাক্যগুলি সত্য অথবা মিথ্যাটা নির্বাচন করতে হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এটা সত্য হবে। এরপর ফরাজি শব্দের অর্থ হলো নবজাগরণ, এটা হবে মিথ্যা।
পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথমে দেখো 2-5 বিবৃতি রয়েছে, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। বলা হচ্ছে অরণ্যকে আদিবাসীদের হাতে তুলে দিতে, ভারতীয় জমিদারদের হাতে তুলে দিতে, অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তো ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, এটা হবে সঠিক ব্যাখ্যা, অপশন 3-এরটা। এরপর দেখো 2-6 নম্বর বিবৃতি রয়েছে, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন কারণ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন, তিনি সর্বধর্ম সমন্বয়ী মনোভাব গড়তে চেয়েছিলেন। তো বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন, তার কারণ হচ্ছে তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। নেক্সট বিভাগ গতে রয়েছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দেওয়া, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 4×8 নম্বর দেওয়া আছে। 3-1 প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? 1960 ও 1970 এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক, সামরিক, সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকগুলি সহ সমগ্র সমাজের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়, যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। 3-2 নম্বর হচ্ছে, চার্লস উডের ডিসপ্যাচের প্রধান 4টি সুপারিশ লেখন। তো চার্লস উডের সুপারিশ হচ্ছে, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য চার্লস উডের বিভিন্ন সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল। 1 নম্বর হচ্ছে, নিম্নতম শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। 2 নম্বর হচ্ছে, সরকারি শিক্ষা বিভাগ স্থাপন, প্রত্যেক প্রেসিডেন্সি শহরে অর্থাৎ কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন। 3 নম্বর, গণশিক্ষা, নারী শিক্ষা, মাতৃভাষার উন্নয়ন এবং শিক্ষণ ব্যবস্থার প্রবর্তন। এরপর 4 নম্বর হচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন। 5 নম্বর হচ্ছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতির প্রবর্তন প্রভৃতি। এগুলো হচ্ছে উডের ডিসপ্যাচের যে সুপারিশ সেইগুলো। 3 নম্বর, নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? উত্তর লিখবে, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রভাবে পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ বুদ্ধিজীবীদের একাংশে যে উগ্র সংস্কারপন্থী আন্দোলন সৃষ্টি হয় তা ইয়ং বেঙ্গল বা নব বেঙ্গল নামে পরিচিত। 4 নম্বর, ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? তো কোরআনের পবিত্র আদর্শ অনুসরণ করে চলা, ইসলামীয় ভাবধারার পুনরুজ্জীবন করা, জমিদারদের শোষণের হাত থেকে কৃষকদের মুক্ত করা, ব্রিটিশ শাসনের উচ্ছেদ করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা, জমিদার মহাজনের বিরোধিতা করা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা ছিল ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য। 3-5 নম্বর দেখে, কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। তো কোল বিদ্রোহের কারণগুলি হলো, 1 নম্বর, ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার মহাজন ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, অন্য কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি মদের ওপর কর বসানো, কোলদের ঐতিহ্য বিরোধী আফিম চাষ করতে বাধ্য করা, বেকার খাটানো, নারীদের সম্মানহানি হওয়া, এগুলো হচ্ছে কোল বিদ্রোহের কারণ। এবার দেখো বিভাগ হতে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দেবে, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর করে, 4×8 নম্বর। তার 1 প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? উত্তর লিখবে, যে আখ্যানধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণা করে থাকেন, তাই হলো আত্মজীবনী বা স্মৃতিকথা। তবে আত্মজীবনী লেখকের জীবনের একটি বৃহৎ অংশের প্রতিচ্ছবি, আর স্মৃতিকথা বিশেষ কোনো ঘটনার প্রতিফলন। স্মৃতিকথা অথবা আত্মজীবনী থেকে লেখকের জীবনে নানান তথ্য, সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়, তাই এগুলিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দেশভাগের অপরিসীম দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, ছন্নছাড়া জীবন, বিভিন্ন ক্যাম্পে আশ্রয় গ্রহণ ও পুনর্বাসন প্রভৃতি সমকালীন অনেক বিদগ্ধ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় স্থান পেয়েছে। এরপর দেখো 4-2 নম্বর দেখে, টিকা লেখো বামা বোধিনী, অথবা এই প্রশ্নটাকে এভাবে দিতে পারে যে কি, বাংলার নারী সমাজে বামা বোধিনীর অবদান লেখো। ঠিক আছে, দেখো উত্তর লিখবে ভূমিকা দিয়ে। প্রথমে 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামা বোধিনী পত্রিকা।
1 নম্বর আমরা দিচ্ছি পয়েন্ট, দেখো সামাজিক প্রেক্ষাপট। 19 শতকের মধ্যভাগেও বাংলায় স্ত্রী শিক্ষার প্রতি সাধারণ মানুষের বিশেষ সমর্থন ছিল না, তাই এই সময় পর্যন্ত নারী শিক্ষার বিশেষ প্রসার ঘটেনি। এই পরিস্থিতিতে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যে উমেশচন্দ্র দত্ত বিশেষ উদ্যোগ নেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বামাবোধিনী সভা প্রতিষ্ঠান। বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ও নারী সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা, নারীদের মনের কথা তুলে ধরা, নারী জাতির স্বার্থে বিভিন্ন বইপত্র প্রকাশ প্রভৃতির উদ্দেশ্যে উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এরপর 3 নম্বর পয়েন্টে লিখছি পত্রিকার প্রথম প্রকাশ। বামাবোধিনী সভার পক্ষ থেকে 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বামাবোধিনী পত্রিকা প্রকাশ শুরু হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার প্রকাশে উমেশচন্দ্র দত্তকে বিশেষভাবে সহায়তা করেছিলেন ক্ষেত্রমোহন দত্ত, বসন্ত কুমার দত্ত প্রমুখ। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পাদনা। কলকাতার শিমুলিয়ার বামাবোধিনী সভার কার্যালয় থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। উদার মনস্ক সংস্কারদের নিয়ে বামাবোধিনী পত্রিকার সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত। নানা উত্থান পতনের মধ্য দিয়ে পত্রিকাটি 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 বছর ধরে প্রকাশিত হয়। ওকে, এবার দেখো উপসংহারে আমরা লিখছি বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারী সমাজের অন্তরের কথা তুলে ধরতে সক্ষম হয়। এই পত্রিকায় নামে ও বেনামে বিভিন্ন নারী তাদের নিজস্ব লেখালেখি প্রকাশ করার সুযোগ পাওয়ায় সাহিত্য জগতে নতুন লেখিকাদের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এভাবে দেখো আমরা বামাবোধিনী এই পত্রিকা সম্পর্কে লিখলাম। এই প্রশ্নটা তোমাদের 4 নম্বর মানে দেওয়া হয়েছে, 8 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে। এবার দেখো 3 নম্বর সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব লেখো। তো সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব হচ্ছে, এই বিদ্রোহের ফলে 1 নম্বর সরকার সাঁওতাল পরগনা নামে একটি স্বতন্ত্র সংরক্ষিত এলাকা সৃষ্টি করে সেখানে সাঁওতালদের আইন কানুন চালু করে। 2 নম্বর হচ্ছে সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং মিশনারি ছাড়া সমতলের লোকদের প্রবেশ নিষিদ্ধ হয়। 3 নম্বর সাঁওতাল মোড়ল ও সর্দারদের ক্ষমতা স্বীকার করা হয়। 4 নম্বর সর্বত্র একই ধরনের ওজন বিধি চালু হয়। পরের প্রশ্ন বিভাগ ওমতে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। আমরা উত্তর লিখছি সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত সেগুলি হলো: 1 নম্বর সতীদাহ প্রথার রদ। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ হলো তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত নিষ্ঠুর ও অমানবিক সতীদাহ প্রথার রদ বা বিলোপ সাধন। 2 নম্বর ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তিনি হিন্দু ধর্মের যাবতীয় কুসংস্কারযুক্ত ধর্মের বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে মূর্তি পূজা, পৌত্তলিকতা প্রভৃতিকে কঠোর সমালোচনা করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নারীর অধিকার রক্ষা। তৎকালীন সময়ে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। রাজা রামমোহন রায় নারীর অধিকার রক্ষার জন্য তিনি বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যান এবং তাদের শিক্ষার ব্যবস্থা করেন। বিশেষ করে সমাজে নারীর উপযুক্ত স্থান এবং সম্পত্তিতে নারীর অধিকারের জন্য রামমোহন রায় বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন। এরপর 4 নম্বর জাতিভেদ প্রথার বিরোধিতা। তৎকালীন সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা তীব্র আকার ধারণ করেছিল, অর্থাৎ সমাজে নিচু জাত উঁচু জাত এইভাবে বিচার বিবেচনা করা হতো। এমনকি নিচু জাতের মানুষদের সমাজে কোনো অধিকার ছিল না, তারা সর্বদা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হতেন। রাজা রামমোহন রায় এই অমানবিক জাতিভেদ প্রথার বিরোধিতা করেন। 5 নম্বর অন্ধ ধর্ম বিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা। রাজা রামমোহন রায় একদিকে যেমন জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন, তেমনি অন্যদিকে সমাজে প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস ও কুসংস্কার রোধ করার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য বা অন্যতম হলো গঙ্গায় সন্তানকে বিসর্জন, এরপর সতীদাহ প্রথা, নারীদের রক্ষণশীলতা প্রভৃতি। উপসংহারে আমরা লিখছি সর্বোপরি বলা যায় ভারত পথিক রামমোহন রায় ছিলেন তৎকালীন অন্ধবিশ্বাস কুসংস্কার জর্জরিত সমাজ ব্যবস্থার উন্নতির প্রধান কারিগর। নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে 5-এর 2 নম্বর দাগে, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। তো এখানে উত্তর লিখবে নীল বিদ্রোহের কারণগুলো আমরা প্রথমে লিখছি।
ইংরেজ নীলকরদের অমানসিক অত্যাচারের বিরুদ্ধে সংঘটিত নীল বিদ্রোহের কারণগুলি হলো 1 নম্বর অলাভজনক নীল চাষ। ইউরোপীয় নীলকররা ধান ও পাট চাষের বদলে চাষিকে তার ইচ্ছার বিরুদ্ধে অলাভজনক নীল চাষে বাধ্য করলে নীলকর বিদ্রোহ তীব্র হয়। 2 নম্বর হচ্ছে দাদন প্রথা। নীলকররা নীল চাষিকে চাষের জন্য বিঘা প্রতি 2 টাকা দাদন বা অগ্রিম দিতে বাধ্য করে ও বলপূর্বক নীল চাষে বাধ্য করে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত মূল্যের অভাব। উৎপন্ন নীলের উপযুক্ত মূল্য না পাওয়ায় তারা বংশানুক্রমে আর্থিক দায়গ্রস্ত থাকত, এমনকি অনেক সময়ে নীলকরদের বেগার শ্রম করতেও বাধ্য হতো। 4 নম্বর হচ্ছে নীলকরদের অত্যাচার। নীলকুঠির লাঠিয়াররা অবাধ্য চাষিদের উপর হামলা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, চাষের স্ত্রী কন্যাদের অপহরণ ও লাঞ্ছনা, কৃষকদের গবাদি পশু আটকে রাখা ইত্যাদি নানা নির্যাতন চালাতো। এইরকম অত্যাচার প্রায় দীর্ঘ 50 বছর ধরে চলেছিল। তো এগুলো হচ্ছে নীল বিদ্রোহের কারণ। এবার আমরা লিখছি নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। এই বিদ্রোহের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো 1 নম্বর কৃষকদের সংঘবদ্ধ প্রতিরোধ। অন্যান্য কৃষক আন্দোলনের তুলনায় নীল বিদ্রোহের তীব্রতা ছিল ব্যাপকতর। 2 নম্বর জমিদারদের অংশগ্রহণ। অন্যান্য কৃষক বিদ্রোহের মতো নীল বিদ্রোহ জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহ আন্দোলন ছিল না, বরং রানাঘাটের শ্রী গোপাল পাল, সাধুহাটির মথুরানাথ আচার্য প্রমুখ বেশ কিছু জমিদার এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। 3 নম্বর শিক্ষিত মধ্যবিত্তদের সমর্থন। শিশির কুমার ঘোষ, গিরিশ ঘোষ, মনমোহন ঘোষ, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ শিক্ষিত মধ্যবিত্ত ব্যক্তিরা নীল বিদ্রোহকে সমর্থন করেন। 4 নম্বর বৈশিষ্ট্য হিন্দু মুসলিম ঐক্য। নীল বিদ্রোহ কোনোভাবেই সাম্প্রদায়িক আন্দোলন ছিল না। নিপীড়িত হিন্দু মুসলমান কৃষক সহযোগে নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরপর 5 নম্বর হচ্ছে সংবাদপত্রের ইতিবাচক ভূমিকা। গ্রামবার্তা, প্রকাশিকা, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ প্রভৃতি পত্রপত্রিকা নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহের ইতিবাচক জনমত গঠনে সহযোগিতা করে। তো এগুলো হচ্ছে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26-এর হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার, সেই সঙ্গে আমরা সিলেবাস এবং মার্কস ডিভিশন সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।